আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঘড়ি কাঁটা বলছে সে বর্তমানে 9:30টার ঘরে ঢুকলো বলে টিকটিক শব্দ তুলে এগিয়ে চলেছে সে তার গন্তব্যের দিকে। অভি এতক্ষণ ধরে একমনে বসে শুনছিল তপনেশ মুখার্জির কথা, তবে তার শেষের কথাই অভি বিস্ময়ের সীমা যেন শীর্ষে ছুঁয়ে দিল। ভোর কুচকে গাঢ় কণ্ঠে জানতে চাইল, কি সে ঘটনা? তপনেশ মুখার্জি ঢকঢক করে এক গ্লাস জল গিলে নিজেকে একটু ধাতস্থ করে নিলেন। সেই বিকাল 5টা থেকে এক নাগারে কথা বলছেন তিনি, তাই বারে বারে গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। জলটুকু খেয়ে আবারও কথা আরম্ভ করবেন তখনই অভির পার্সোনাল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভাসি ফুটে উঠল শ্রাবণীর ভাত কাপড়ের অনুষ্ঠানে দিনে পরা সেই লাল রঙের কাঞ্জি ভরম শাড়ি পরিহিত মোহনীয় হাস্যোজ্জ্বল ছবিটা। অভির টেবিল থেকে ফোনটা হাতে তুলে রিসিভ করতে ও পাশ থেকে মিঠে কণ্ঠের কথাগুলো কানে ভেসে এলো। এই বুঝি আপনার 1.5 ঘন্টায় ডিউটি শেষ করে বাড়িতে ফিরে আসা? অভি মনে মনে ভীষণ ছটফটালো তার ছোট্ট পাখির কাছে ছুটে যাওয়ার জন্য, কিন্তু সে নিরুপায়। আজ তাকে যে করে হোক গোটা রহস্যের খোঁজ নিতেই হবে। অভি তার ভার কণ্ঠে বলল, সরি শ্রাবণী, আমার ফিরতে আজ দেরি হবে। আজ আর কোথাও যেতে পারবো না। তুমি সময় মতো খাওয়া দাওয়া করে নিও। রাখছি। ফোনটা পকেটে ঢুকিয়ে তপনেশ মুখার্জির দিকে তাকিয়ে বলেন, এবার বলুন। আপনার বাড়ির লোকের ফোন ছিল বুঝি? আমার ওয়াইফের ফোন ছিল। আজ সত্যি রাত হয়ে গেছে, তাছাড়া আপনার বাড়ির মানুষটা অপেক্ষা করছে। আমি আপনাদের রোজ রোজ ডিস্টার্ব করতে আসতে চাই না। তাছাড়া আমাদের কাজের জন্য প্রায়ই এমন দেরি হয়েই থাকে। ওর এসবের অভ্যেস আছে। আপনি বলুন। সামনে বসা পুলিশ অফিসারের নিজের কাজের প্রতি এত একাগ্রতা দেখে মনে মনে ভীষণ সন্তুষ্ট হলেন তপনেশ মুখার্জি। তিনি বলতে শুরু করলেন, সাধন চৌধুরী আর তার সহযোগীরা মিলে মামাকে সমূলে উৎপাটন করার উদ্দেশ্যে ভীষণ নোংরা এক পরিকল্পনা বানালো। সে সময় ইউনিভার্সিটিতে ভুয়া শংসাপত্র বানানোর রমরমা ব্যবসা করছিল কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা আর দালাল চক্র মিলে। মেধাকে পদলেহন করে মেধাহীনদের অর্থের বিনিময়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, আর যারা অর্থ দিতে পারছিল না তাদেরকে ফেল করিয়ে তার কেরিয়ার একেবারে শেষ করে দেওয়া হচ্ছিল। সে সময় মামার ছেলে অগ্নিশেষ তখন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এর ছাত্র। ভীষণ ব্রাইট ফিউচার তার। মামা মামি আর দাদানের গুণে গুণান্বিত রায় বংশের যোগ্য উত্তরাধিকারী সে। বাবার মতোই তার তেজ, শৌর্য আর প্রতিভা। তো সে সময় তার নেতৃত্বে এই ধরনের নোংরামি বন্ধ করতে একটা বিশাল ছাত্র সমাবেশ ঘটিত হয়। দলে দলে মেধাবী ছাত্ররা সেই সমাবেশে অংশ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নোংরামির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তাদের এই আন্দোলন দেখে দালাল চক্র আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পায়ের তলার ভিতর নড়ে উঠে ভয়ে। ঠিক সেই সুযোগেই সৎ ব্যবহার করে সাধন চৌধুরী আর তার সহযোগীরা তারা আন্দোলনের মাঝে দুষ্কৃতি দিয়ে হামলা চালায়। শয়ে শয়ে ছাত্রদের মারধর করে বোমা ফাটানো হয়। ইউনিভার্সিটি চত্বরে ঘটানো হয় রক্তারক্তি কর্মকাণ্ড। এমন এক হুলস্থুল পরিবেশে চারিদিকে জুড়ে উত্তেজনা ছড়িয়ে যায়। নিরস্ত্র ছাত্রছাত্রীরা যারা আন্দোলনে শরিক হতে এসেছিল তারা প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে। এই সুযোগে সাধন চৌধুরীর লোকেরা অগ্নিশ্যামকে তুলে নিয়ে ইউনিভার্সিটির নির্ণয়মান বিল্ডিংয়ের ভেতরে তারপর গলার নলি কেটে খুন করে ছেলেটাকে। তপনেশ মুখার্জির শেষের কথাটাই বুকটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে অভিন। তপনেশ মুখার্জি ও মিনিট কয়েকের নীরবতা পালন করলেন চুপ করে বসে থেকে, তারপর আবারও বলতে শুরু করলেন, মামা মামি যেন ছেলের এই মৃত্যুর শোক কাটিয়ে ওঠার সমস্ত সামর্থ্য হারিয়ে ফেলেছিলেন, কিন্তু মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে তারা আবারও বাঁচতে শুরু করলেন। তার পরের বছর ইলেকশনে আশ্চর্যজনকভাবে বিগতবারের গুলোর তুলনায় অস্বাভাবিকভাবে হারে মানুষের ভালোবাসা পেয়ে জিতে ক্ষমতায় ফিরলেন মামা। তারপর হঠাৎ করে জানা যায় সাধন চৌধুরী বড় ছেলে আর তার সন্তান সম্ভাব্য বৌমার অকাল মৃত্যু ঘটেছে। সবাই আন্দাজ করতে থাকে কাজটা মামা করেছে ছেলের হত্যার বদলা নিতে। তবে মামার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ না থাকায় কেউ তাকে কিচ্ছুটি করতে পারে না। সাধন চৌধুরীর ছেলে বৌমা আর অনাগত বংশধরকে হারিয়ে হার্ট অ্যাটাক করলো, কিন্তু মরল না। কিন্তু সে ঘটনার প্রায় মাস 6 পর আচমকাই একদিন মামার বাড়িতে ভয়াবহ সেই অগ্নিকাণ্ড ঘটে গেল। আগুনের ছোবলে মামার গোটা পরিবার শেষ হয়ে গেল। আর আজ জানতে পারলাম সুবোধদা আর শশী বৌদি বেঁচে ছিল। তারা এই আগুনে পুড়ে মারা যায়নি। তার মানে এখনো পর্যন্ত সম্ভাবনা আছে অরু আর আশার বেঁচে থাকার।
স্যার প্লিজ বলুন না তাদের কারো খোঁজ আপনি জানেন কিনা। অভি তাদের মিথ্যা সান্ত্বনা দিল না, বরং স্পষ্ট ভাষায় জানালো সে তাদের কারোর খোঁজ জানে না, তবে যদি কোনোদিন তাদের খোঁজ পায় তাহলে অবশ্যই সে জানবে বলে উঠে দাঁড়ালো সে। তারপর ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। মা, আজকের চিকেন স্যুপটা আমি করি। মনোরমা শ্রাবণী আগ্রহে উৎসুক বড় বড় চোখের দিকে তাকে স্মিত হাসলেন। চিকেনের উইংসগুলোকে ফ্রিজ থেকে বের করে সামনে রেখে বলল, পারবে করতে? শ্রাবণী ঠোঁট উল্টে করুণ চোখে তাকালো, আদুরে গলায় বলল, তুমি শিখিয়ে দাও না। মনোরমা এক একে নির্দেশ দিতে লাগলো, আর শ্রাবণী শাশুড়ি সেই নির্দেশ মতো কাজ করতে লাগলো। দুজনের আলোচনা আর মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে দেখতে দেখতে প্রায় 20 মিনিটের মাথায় গিয়ে চিকেন স্যুপ রেডি হয়ে এলো। মনোরমা চামচ করে একটুখানি স্যুপ টেস্ট করে আঙ্গুল গোল করে তখন তার রিভিউ দিল। শ্রাবণী আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরল তাকে। মনোরমা ও শ্রাবণীকে জড়িয়ে ধরল পরমাদরে। মনে মনে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানালো এত সুন্দর একটা মেয়েকে তার ছেলের জীবনে পাঠানোর জন্য। মেয়েটা আসলেই অনন্য। বউ হয়ে আসা মাত্রই গোটা সংসারটাকে সুখ হাসি আনন্দে ভরিয়ে দিয়েছে। ভর সন্ধ্যায় শাশুড়ি বৌমার হাসি আনন্দের ভরা মুহূর্তটুকু কিচেনের দরজায় দাঁড়িয়ে দেখে হিংসে জ্বলে মুখ বাঁকালো মিসেস তুলিকা। বেরিয়ে আসতেই মুঠোফোনে কাঁপন তুলে কল এলো। স্ক্রিনের বুক ভাসিয়ে অনাকাঙ্ক্ষিত মানুষটার ফোন দেখে প্রবল বিস্ময়ে চোখজোড়া ছোট হয়ে এলো তুলিকার। এত বড় একটা ঘটনা ঘটার পর এই মানুষটা যে তাকে কোনোদিন নিজ থেকে ফোন করতে পারে একথা স্বপ্ন ভাবেনি সে। প্রিয় বান্ধবীর সাথে তার সম্পর্ক আবার যে স্বাভাবিক হতে চলেছে একথা ভেবে যেন আনন্দ হলো, তেমনি ভয় পেল যদি সেই ঘটনার রেশ ধরে এই মুহূর্তে তাকে অপমান অপদস্থ করে তাহলে। নানারকম চিন্তাভাবনার মাঝে ফোনের প্রথম কলটা কেটে দ্বিতীয়বার বেজে উঠতে মিসেস তুলিকা ভয়ে ভয়ে ফোন রিসিভ করলো। সাথে সাথেই ওপাশের মানুষটা কোনো রকম রাগ ঠাক না রেখে বলে উঠল, ভুলে গেছিস দেখে ভাবলাম আমি না হয় কল করি। এনিওয়ে, ভালো আছিস তুলি? মিসেস তুলিকা স্বস্তির নিঃশ্বাস ফেলে অপরাধী কণ্ঠে জানালো, এভাবে বলে লজ্জা দিস না প্লিজ। যা কিছু ঘটলো তাতে কিন্তু আমি ভীষণভাবে লজ্জিত রে, বিশ্বাস কর। শুধুমাত্র তোকে ফেস করতে পারবো না বলে এতদিন কল করার সাহস করে উঠতে পারিনি। মিসেস তুলিকার কথাগুলো শুনে ওপাশের মানুষটা 2 মিনিটের নীরবতা পালন শেষে বলল, বাদ দে ওসব, আমি ভুলে গেছি। আয় কাল দেখা করি। সত্যিই তুই দেখা করবি? কেন, তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, ঠিক তা নয়। আচ্ছা, কোথায় দেখা করবি বল? অ্যাজ ইউজুয়াল, যেখানে মিট করি আমরা। ওকে, তাহলে কাল দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করছি, ঠিক আছে? আর শোন, একটা কাজ করতে পারবি? বল, কি কাজ? অভির বউ মানে ওই মেয়েটাকে একটু সাথে করে নিয়ে আসতে পারবি? আসলে একটু দেখতাম আর কি, যে মেয়ের কারণে অভি আমার স্ত্রীকে রিজেক্ট করে দিল তাকে যে একবার চোখের দেখা না দেখলেই নয়। মিসেস তুলিকা সুবর্ণার কথাই খানিক থ হয়ে রইলেন বিস্ময়ে। মিসেস সুবর্ণা ফোনের ওপাশে নীরবতা দেখে আশ্বস্ত করে বলল, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, জাস্ট একটু দেখব অভির মতো একজন দুরন্তর ছেলে কি এমন গুণ ওই মেয়ের মাঝে খুঁজে পেয়েছে যা আমার স্ত্রীর মাঝে নেই। ব্যাস, শুধু এইটুকু জানার আগ্রহ আর কি। মিসেস তুলিকা প্রিয় বান্ধবীর কথা ফেলতে না পেরে অবশেষে রাজি হলো। অস্বস্তি ভরা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, তাহলে কাল মিট করছি আমরা। রাতের খাবার শেষে অভি পিছু পিছু ঘরে ঢুকলো শ্রাবণী। আজ বাড়ি ফেরার পর থেকে মানুষটা কেমন চুপ হয়ে আছে। শ্রাবণী ওয়াশরুম থেকে পোশাক পাল্টে ঢোলা টি শার্ট আর 3 কোয়ার্টার পরে বাইরে বেরিয়ে এসে দেখলো অভি রুমে নেই। শ্রাবণী গুটি গুটি পায়ে হেঁটে এসে উকি মারতে দেখলো বেলকনিতে এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে অভি। ঠোঁটের ফাঁকে সিগারেট জ্বলছে। আনমনে শূন্যে তাকিয়ে ধোঁয়া উড়াচ্ছে মানুষটা। শ্রাবণী অভির এই গম্ভীরতার সাথে একটু পরিচিত নয়। মানুষটাকে সে রাখতে দেখেছে, ভালোবেসে পাগলামি করতে দেখেছে, অভিমান করে স্তব্ধ হয়ে বসে থাকতেও দেখেছে, কিন্তু আজকের মতো এমন বরফেনে শীতল রূপ আগে কখনো দেখেনি। শ্রাবণী গুটি গুটি পায়ে এগিয়ে এসে অভির গা ঘেঁষে দাঁড়ালো। এক হাত অভির বাহু আঁকড়ে ধরে বলল, কিছু কি হয়েছে?
অভি ঘাড় কাত করে শ্রাবণীকে এক পলক দেখে আবারও বাইরে নজর ফেল। সিগারেটে আরেক টান দিয়ে ধোয়া ছেড়ে বলল, কি হবে? তা তো আমি জানি না, আমার মনে হলো তাই বললাম। অভি নীলচে আলোয় ভাসানো সুইমিং পুলের দিকে নজর ফেলে বলল, আচ্ছা শ্রাবণী, তোমার পরিবারে বাবা মা ছাড়া আর কেউ নেই? মানে ধরো পিসি কিংবা মাসি? পিসি তো নেই, তবে মাসি আছে। ওই যে বিন্দু মাসি বাঘমুন্ডিতে থাকে, সেখানে গিয়ে তো তোমার আমার প্রথম দেখা হলো। অভি হুম বলে চুপ করে রইল খানিকক্ষণ, তারপর কি যেন একটু ভেবে বলল, আচ্ছা শ্রাবণী, তোমার বাবা মা আগে কখনো কি কলকাতায় এসেছিল? এসেছিল মানে আমার বাবা মা তো এখানেই থাকতো, কর্তা বাবা আর কর্তা মায়ের কাছে। কর্তা বাবা আর কর্তা মা, তারা কারা? অবাক হয়ে জিজ্ঞেস করলো অভি। শ্রাবণী মুখটা অন্ধকার করে বলল, আমার কাছে তাদের ছবি থাকলে দেখাতাম। অভির তখনই মনে পড়ল ও থানা থেকে বেরোনোর সময় সেই বাধাই করা ছবিটা সাথে করে নিয়ে এসেছিল। অভি চটপট শ্রাবণীকে নিয়ে ঘরে ঢুকলো। ওকে সোফায় বসিয়ে অফিস ব্যাগে চেন খুলে ফ্রেমবন্দি ছবিটা সামনে এনে ধরে বলল, দেখো তো এরা কি না? শ্রাবণী ছবিটা হাতে পেতেই চমকে উঠল। বিদ্যুৎ স্পষ্ট শক খাবার মতো করে কাপা কাপা হাতে ছবিটা চোখের সামনে তুলে ধরা গলায় বলল, এটা কোথায় পেয়েছো? অভি শ্রাবণীর চোখে অশ্রুর ঢল দেখে তাড়াতাড়ি পাশে বসে বুকে টেনে নিল এক হাতে। বাপি তুফানগঞ্জ থেকে ফেরার পথে সেই বাক্সটা নিয়ে এসেছে, যেটা তোমাদের বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছিল। তাহলে কি বাবা মায়ের কেসটা আবার ওপেন হয়েছে? না, তবে আমি গোপনে তদন্ত শুরু করেছি তোমার প্রশ্নের উত্তরগুলো খুঁজতে। কারণ আমারও জানার খুব ইচ্ছে সুবোধ সরকার আর শশী সরকারের সাথে আসলে সেদিন কি হয়েছিল। শ্রাবণী মাথা নিচু করে খানিকক্ষণ দম ধরে বসে থাকলো। অভি ছবিটা দেখিয়ে বলল, এখানে যারা আছেন তাদের কি তুমি চেনো? এটা কর্তা বাবা, এটা কর্তা মা, পেছনে দাঁড়িয়ে উনি বড় সাহেব আর বড় মা। এই যে পাশে বসে যুবক ছেলেটা হলো আমার বাবা সুবোধ সরকার, আর এই তিনটে বাচ্চা হলো বড় সাহেব আর বড় মায়ের ছেলে মেয়ে। অভি সুবোধ সরকারের সদ্য যুবক হতে চলা ছবিটা দেখে তাকিয়ে রইল। কত হবে তখন লোকটার বয়স? 21 কি 22 হবে হয়তো, কিংবা তারও কম। আমার বাবা মা দুজনই অনাথ। বাবা নাকি বড় কর্তার কারখানায় কাজ করা এক বিধবা মহিলার সন্তান। বাবার যখন 12 বছর বয়স, তখন তার মা পথ দুর্ঘটনায় মারা যায়। অনাথ অসহায় বাবাকে বড় কর্তা নিজের বাড়িতে আশ্রয় দেন। তখন থেকেই নাকি বাবা ও বাড়িতেই মানুষ। তারপর বাবা যখন বড় হয়, বড় কর্তা আর বড় সাহেব মিলে মায়ের সাথে বিয়ে দিয়ে দেয়, কারণ তখন মাও আশ্রয়হীন একজন বস্তির মেয়ে ছিল। তারপর বাবা মায়ের বিয়ের অনেক বছর পর আমি তাদের কোলে আসি। আমার জন্মের পর নাকি বাবা মা আমাকে নিয়ে পুরুলিয়া চলে আসে। অভি ভুরকুচকে খুব ধ্যান দিয়ে শ্রাবণীর কথাগুলো শুনল। পুরো ঘটনার সুরটা স্বাভাবিক হলো, মাঝখানে পুরোটাই ফাঁপা। রায়বাড়িতে আগুন লাগা, সুভদার শশীর পালিয়ে যাওয়া, আশাবরী আর আদ্রিকার কথা, এসবের কিছু নেই তার গল্পে। অভি কপাল চেপে দীর্ঘশ্বাস ছাড়ল। আজ এত এত ইতিহাস সে জেনেছে, যার ভারে মাথাটা যন্ত্রণায় ফেটে পড়ার জোগাড় হয়েছে তার। অভির এই মুহূর্তে শ্রাবণীকে বিষয়টা নিয়ে আর ঘাটাতে ইচ্ছে করল না। তাছাড়া মেয়েটা নিজেও জানে না তার জীবনে একটা ভয়াবহ কালো অতীত আছে, যেটা এখনও জানার প্রকৃত সময় হয়ে ওঠেনি তার। এখনও আশাবরীর উপাখ্যান উন্মুক্ত হওয়া বাকি। জয়দেব চৌধুরী আর সাধন চৌধুরীর ইতিহাস এখনও চাপা পড়ে আছে। অভি শ্রাবণী ভেজা গাল দুটো মুছে দিয়ে কপালে ঠোঁট চেপে আদর করে দিল। গাঢ় গলায় বলল, ঠিক আছে, চলো এবার ঘুমোবে, খুব ক্লান্ত লাগছে। শ্রাবণী মাথা নেড়ে সায় দিতেই অভি উঠে গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। শ্রাবণীও ছবিটা যত্ন করে আলমারিতে তুলে রেখে ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে সে চুপচাপ কোলবালিশটা বুকে জড়িয়ে শুয়ে পড়ল বিছানায়। প্রতিদিনের অভ্যেস বশত ভোরের আলো ফোটার কিছু মুহূর্তে পরই ঘুম ভাঙল অভির। আর মোড়া ভেঙে ঘুমের ঘোর কাটিয়ে চোখ দুটো খুলতেই বুক পাঁজরে মুখ ঠেসে ঘুমন্ত স্নিগ্ধ মুখটা দেখে মন উদাস হয়ে গেল অভির। কাল রাতে ঘুমের ঘরে আবার মেয়েটা কেঁদেছে। সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিগুলো আজও মেয়েটাকে তাড়া করে বেড়ায়, আজও তাকে কাদায় অবচেতনে। অভি শ্রাবণীর কপালে গাঢ় চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল। আদরের মুখটার দিকে চেয়ে কত সময় কাটে। কি নিষ্পাপ, কি মায়াবী একটা মুখ। অভির বুকটা জুড়িয়ে যায় মেয়েটার আদরে মুখটা দেখে। অভি শ্রাবণীর কপালে স্বর্ণ চুলগুলো আলতো করে সরিয়ে দেয়।
মেয়েটা সাথে সাথে সুরসুরি লেগে নড়ে চড়ে ওঠে। অভির আরেকটু কাছে ঘেঁষে শুই, আরেকটু জাপড়ে ধরে আপ্রাণ চেষ্টা চালাই ব্যক্তিগত মানুষটার চড়াবুকটা দখল করার প্রয়াসে। অভি নিজেও প্রিয়তমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে। শ্রাবণী নরম অঙ্গের ছোঁয়াগুলো গভীরভাবে অনুভব করে, ধীরে ধীরে অধর ভাঁজে মিলিয়ে দেয় তৃষ্ণাত্ম ঠোঁটের ছোঁয়া। আদো ঘুমে থাকা শ্রাবণীর স্বামীর উষ্ণ ছোঁয়ায় কেঁপে ওঠে তিত্তিরিয়ে, নিজেও অধর ছুঁয়ে জানান দেয় কাছে আসার গভীর আহ্বান। অতপর দুটো দেহের নৈসর্গিক মিলন শেষে আবার পূর্ণতা পায় তাদের পবিত্র ভালোবাসা। সুমনা বর্তমানে বেশ সুস্থ, তবে দুর্বলতা এখনও সেভাবে কাটেনি। অমিত গরম দুধের গ্লাসটা সুমনার মুখের কাছে ধরে ধমকে উঠল। আর একবার তুই নাক সিটকে দেখ আমি তোর কি হাল করি। কি করবি তুই? মারবি? তোকে আমি ভয় পাই না, বুঝলি? অমিত রেগে মেগে সুমনার গাল চেপে ধরে দুধটুকু ঠেসে খাইয়ে দিল। সুমনা হাত পা ছোড়াছুড়ি করে অমিতের শক্ত হাতের মুঠো থেকে নিজেকে ছাড়তে পারল না। অমিত দুধটুকু শেষ করে খালি গ্লাসটা টেবিলের উপর রেখে বলল, এবার বুঝেছিস তো আমি ঠিক কি করতে পারি? যতবার আমার কথার অবাধ্য হবি ঠিক ততবার এইভাবে নাকানি চুবানি খাবি। এবার যা, আমার মেয়েকে একটু আদর কর। সুমনার রাগে ফেটে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে খ্যাক করে উঠল। একটু শালা মহিষাসুর একটা, পারবো না তোর মেয়েকে আদর করতে, যা। খবরদার সুমনা, আমার মেয়েকে নিয়ে একটা কথাও বলবি না, না হলে কিন্তু তোকে। আবারও একইভাবে স্যাত করে উঠল সুমনা। কি করবি তুই আমার? কথা শেষ না হতেই অমিতের ঠোঁটের ছোঁয়া চেপে বসল সুমনার শুষ্ক ওষ্ঠপুটের ভাঁজে। মেয়েটার দুর্বল হাতের কবজি দুটো বন্দি হলো অমিতের শক্ত হাতের মুঠোয়। মেয়েটাকে দেওয়ালে ঠেসে এভাবেই চলল অমিতের মিনিটখানেকের ভালোবাসাময় শাস্তির বিধান। অতপর সুমনাকে ছেড়ে দিয়ে অমিত ঠোঁট মুছে সরে দাঁড়ালো। ততক্ষণে সুমনা উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে, উত্তেজনায় তিরতির করে কাঁপছে তার সর্বাঙ্গ। আজ দীর্ঘদিনের অসুস্থতার কারণে দুজনের কাছে আসা হয়নি বহু সময়, তাই আজ এই মুহূর্তটুকু যেন তাকে আরেকবার কাবু করে ফেলেছে সেই অমোঘ আকর্ষণের টানে। অমিত সুমনার কাছে এসে দাঁড়ালো, এক হাতে শক্ত করে সুমনার গাল চেপে পড়ল। আজকের পর থেকে আর কখনো আমার কথার অবাধ্য হবি না বলে দিলাম, নয়তো তোকে জাস্ট এইভাবেই মেরে ফেলবো। সবসময় ফটর ফটর করা সুমনা অমিতের কথার জবাবে টু শব্দটি পর্যন্ত করল না, শুধু নীরবে মিশে গেল প্রিয় মানুষটার বুকের সাথে। অমিত সুমনার অভিব্যক্তি দেখে মনে মনে তৃপ্ত হয়ে বুকে জড়িয়ে নিল প্রিয়তমাকে, কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, ভীষণ ভালোবাসি আমার পাগলিটাকে। মধ্য কলকাতার এক অভিজাত চারতারা রেস্টুরেন্টের প্রাইভেট কেবিনে বসে মিসেস সুবর্ণা মিত্র। চোখে তার রেবানের দামি সানগ্লাস, কাজ সমান রিবন্ডিং করা লালচে রঙের চুলগুলো ঝলমল করছে আলোয়। পরনে লেডিস শার্ট আর জিন্স, হাতে দামি অ্যাপেল আইফোন প্রো ম্যাক্স 16। কফি কাপে চুমুক দেওয়ার ফাঁকে ফাঁকে চোখ বুলে সময় দেখে ফোনের লকটা খুলতেই কেবিনের পর্দা সরিয়ে ভেসে উঠল মিসেস তুলিকার হাস্যোজ্জ্বল মুখটা। আম সরি রে, রাস্তায় এত জ্যাম, তাই একটু লেট হয়ে গেল আসতে। তখনই মিসেস তুলিকার পাশে এসে দাঁড়ালো সাদা ক্রপ টপ আর ব্ল্যাক লং গাউন পরা শ্রাবণী। মিসেস তুলিকা শ্রাবণীকে দেখে হাসি মুখে পরিচয় করালো। মিট শ্রাবন্তী, অফিস ওয়াইফ। মিসেস সুবর্ণা শ্রাবণীকে দেখা মাত্রই চমকে উঠল বিদ্যুৎ পিষ্টের মতো। সহসা চোখ থেকে সানগ্লাসটা খুলে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো, বিস্ফোরিত চোখে অস্পষ্ট কণ্ঠে আওড়ালো, আশা। টেবিলে ডাই করা বিগত কয়েক বছরের ফাইল, সব কয়টা ফাইলে 16 থেকে 21 বছরে মেয়েদের হঠাৎ গায়েব হওয়ার কেস, অধিকাংশই অমীমাংসিত। অভি কপালে ভাঁজ তুলে ফাইলগুলো নাড়চাড় করতে লাগলো। বাপি একটা ফাইল হাতে তুলে বলল, শুধুমাত্র কলকাতার তার আশেপাশের এলাকাগুলোতে এতগুলো মেয়ে গায়েব? গোটা বঙ্গ অভিযান চালালে তো দেখছি ঘর ভরে যাবে ফাইলে। বহুদিন ধরে একটা বিরাট বড় র্যাকেট কাজ করছে আইনের নাকের ডগায় বসে, অথচ কারো কোনো হুঁশ নেই বললেই চলে। বলে অমিত একটা পুরনো ফাইল খুলে পড়তে শুরু করলো। অভি ভীষণ মনোযোগ দিয়ে ফাইলগুলো ক্রম অনুসারে সাজাতে সাজাতে জিজ্ঞেস করলো, লাস্ট কোন সালের কেসটা রেজিস্টার করা রয়েছে দেখো তো। 1996 সালের। অভি ফাইলটা হাতে নিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালো, ভালো করে দেখে বলল, একটু চেক করে দেখো তো এই সময় এই থানার ইনভেস্টিগেটিং অফিসার ইনচার্জ কে ছিল? ওসি প্রবণ সাহা। ওনার পরে আর কারা কারা দায়িত্বে এসেছে? 1996 সালে প্রবণ সাহা, 2000 সালে হরবিন্দ্র সিং,
2003 সালের সতীশ মিত্র। ওয়েট আ মিনিট, কে? বাপি আবারও নামটা বলল। অভি সতীশ মিত্রের নাম শুনে ভুরকুচকে গভীর চিন্তায় মগ্ন হয়ে তাকিয়ে রইল কাছের জানালার দিকে। রায়বাড়ি দুর্ঘটনাটা যখন ঘটেছিল তখনও তো সতীশ মাত্রই ওই থানার দায়িত্বে ছিলেন, তাই না? হ্যাঁ। হঠাৎ অভি স্মরণে এলো তপনেশ বাবুর বলা সেই সময়কার একটা দুর্ঘটনার কথা। সাধন চৌধুরীর বড় ছেলে আত্মার সন্তান সম্ভাবনা স্ত্রীর খুনের ঘটনাটা। অভি তড়িৎ এসে বাপির হাত থেকে ল্যাপটপটা নিয়ে আঙ্গুল চালালো দ্রুত গতিতে। ওয়াইফাইয়ের বদদৌলতে ফটাফট সেই 20 বছর আগের ফাইল ওপেন হয়ে গেল চোখের সামনে। অভি বাজ পাখি নেই শোনো দৃষ্টি মেলে পড়তে লাগলো ঘটনাটা। কেউ বা কারা রাতের আধারে ফাঁকা বাড়িতে একা পেয়ে সাধন চৌধুরীর বড় ছেলে বলরাম চৌধুরী ও তার 7 মাসের গর্ভবতী স্ত্রী শ্রেষ্ঠা চৌধুরী মিত্রকে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়। প্রায় 6 মাস তদন্ত করার পরও খুনিদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি। অভি ভালো করে হিসেব কষে দেখল খুনের ঘটনাটার ঠিক 6 মাস পরে রায়বাড়িতে আগুন লেগেছিল। এই ঘটনার তদন্তে ভার ছিল সতীশ মিত্রের উপর। অভি চেয়ারে হেলানে বসে গভীর ভাবনায় ডুবে গেল। প্রতিটা ঘটনা যেন চোখের সামনে ভাসছে, কিন্তু কোনো ঘটনার সাথে কোনো ঘটনাটাকে ঠিক করে মেলানো যাচ্ছে না। আর না পরস্পরের মাঝে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে। অভি কোনোই দুটো চেয়ারের হাতলে ঠেকে দুহাতে তর্জনী একত্রিত করে কপালে ঠেকালো। 20 বছর আগের সবগুলো ঘটনা দুটো জিনিস ভীষণ কমন। রায় পরিবার, চৌধুরী পরিবার আর সতীশ মিত্র, এরা যেন একটা ত্রিভুজের 3টি কোণ। শীর্ষে সতীশ মিত্র, বাকি দুটোতে 2 পরিবার। আচমকা অভির মাথায় শ্রেষ্ঠা চৌধুরীর মিত্রের নামটা এলো। তৎক্ষণাৎ চোখ খুলে বাপিকে বলল, আচ্ছা, এই কেসের সেকেন্ড ভিকটিম শ্রেষ্ঠা চৌধুরী মিত্রের ফ্যামিলিটা একটু সার্চ করে দেখো তো। বাপি এতক্ষণ মনোযোগ দিয়ে ফাইলটা পড়ছিল। অভির কথাই সাদিয়ে ফটফট আঙ্গুল চালালো ঝড়ের গতিতে। বেশ কিছুক্ষণ ঘাটার পর সেই শ্রেষ্ঠা চৌধুরী মিত্রের গোটা ফ্যামিলির নামগুলো চলে এলো সামনে। বাপি এক পলক দেখে ল্যাপটপের স্ক্রিনটা ঘুরিয়ে দিল অভির দিকে। অভি মনোযোগ সহকারে নামগুলো পড়তেই মুখটা তার থমথমে হয়ে এলো। বিস্ময়ে বিমুখ দৃষ্টিতে তাকে বিড়বিড় করে বলে উঠল, ও মাই গড, শ্রেষ্ঠা চৌধুরী মিত্র সতীশ মিত্রের বোন। বর্তমানের আয়নায় অতীতের প্রতিবিম্বটা দেখে নির্বাক সুবর্ণা মিত্র। রেস্টুরেন্টের প্রাইভেট কেবিনে এসির শীতল হাওয়ায় বসে ঘেমে একাকার সে। বারে বারে রুমাল চেপে মুছে চলেছে ঘাড় কপালে অনবরত জমে ওঠা ঘামের ফোঁটাগুলো। সুবর্ণা মিত্রের এই অস্থিরতা মিসেস তুলিকার নজর এড়াল না। বান্ধবীর হাত চেপে ধরে বলল, সুবর্ণা, আর ইউ ওকে? মিসেস সুবর্ণা মাথা নেড়ে সায় জানালো। অতঃপর নিয়ম রক্ষার্থে খাবার অর্ডার করলো। খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে সুবর্ণা মিত্র শ্রাবণীকে অজস্র প্রশ্ন করলো। অতঃপর তড়িঘড়ি বিদায় জানিয়ে বেরিয়ে যাবার সময় শ্রাবণীকে জড়িয়ে ধরল বুকে। তোমার সাথে দেখা করে ভালো লাগলো মেয়ে। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে। আসি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে লিফটে উঠে হাতের মুঠোয় ছিঁড়ে আনা শ্রাবণীর চুলটাকে অতি যত্নে ভরে নিল সাইড প্যাকের গোপন চেনে। মনে মনে বলল, চিন্তা করো না মেয়ে, তোমার অবস্থাও ঠিক আশার মতোই হবে। শুধু আশা তোমার কে হয় একটু জানার অপেক্ষা। 2 দিন পর চোখ মুখ খুলে বাড়িতে ঢুকলো সতীশ মিত্র। তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে ধরায়। বসার ঘর অন্ধকার করে বসেছিল সুপর্ণা। সতীশ মিত্র লাইট জ্বালিয়ে সামনে এগোতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে রইল। সুবর্ণা চকচকে ধারালো ছুরিটা নিজের গলায় বসিয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। সতীশ মিত্রের যেন প্রাণ উড়ে গেল এই দৃশ্য দেখে। এই 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 কি করছো তুমি? বলে ছুটে এসে হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারলেন মেঝেতে। মিসেস সুবর্ণা রাগে ফুঁসতে ফুঁসতে হাতের সামনে যা কিছু পেল ছুটতে শুরু করলো। ভেঙে টুকরো টুকরো হলো দামি দামি সব কাচের শোপিসগুলো। সতীশ মিত্র বইয়ের রাগের কারণ ধরতে না পেরে ফেল করে চেয়ে রইলেন। দেখলেন সেই ভাঙচুর। বেশ কিছুক্ষণ পর সুবর্ণা শান্ত হয়ে সোফায় বসে পড়ল। সতীশ মিত্র সাবধানে পা ফেলে গিয়ে বসলেন তার কাছে। প্রিয় স্ত্রীকে বাহুতে আগলে নিয়ে বলেন, কি হয়েছে আমার শুভুর? হঠাৎ এত রাগ করে উঠলো কি কারণে? মিসেস সুবর্ণা এক ঝাড়া দিয়ে নিজেকে সারিয়ে নিল। তেজস্বী চোখের আগুন ঝরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াই আর ইউ চিট মি সতীশ? সতীশ মিত্রের সিদ্ধারা পেয়ে শিরশির করে শীতল স্রোত নেমে গেল মিসেস সুবর্ণার কথা শুনে। এসব তুমি কি বলছো শুভু? আমি আবার তোমায় কবে চিট করলাম?
আচ্ছা, তাহলে শ্রাবণী নামের মেয়েটার সাথে তোমার ডিএন ম্যাচ করলো কিভাবে? সত্য প্রকাশ হতে দেখে সতীশ মিত্র থরথর করে কেঁপে উঠলেন। সতীশ মিত্রের চুপ থাকা দেখে মিসেস সুবর্ণা উঠে দাঁড়ালেন। শেষবারের মতো দুজনের চোখাচোখি হলো। তারপর হঠাৎ ফ্ল্যাটের জানালা দিয়ে ঝাঁপ দিল 10তলা বিল্ডিংয়ের নিচে। চোখের সামনে প্রিয় স্ত্রীর আত্মহনন দেখে চিৎকার করে জেগে উঠলেন সতীশ মিত্র। ঘামে ভিজে একাকার হয়ে কাঁপতে কাঁপতে চারিদিকে তাকালেন। ঠিক তখনই আবিষ্কার করলেন তিনি এই মুহূর্তে তার বাগান বাড়িতে আছেন। সদ্যভোরের আলো ফুটেছে আকাশের বুক ভাসিয়ে। সতীশ মিত্র আস্তে আস্তে আবারও গা এলিয়ে দিলেন বিছানায়। গতকাল রাতে নেশাগ্রস্ত অবস্থায় কখন যে কক্ষে এসেছেন তিনি নিজেও জানেন না। বেডের পাশে ছোট্ট টেবিলের ওপর রাখা জলের গ্লাস থেকে ডকডক করে জল খেয়ে চোখ জোড়া বুজে নিলেন অবসাদে অস্থির হয়ে। এই ভোরের বেলায় এমন একটা স্বপ্ন দেখার মানেটা তার কিছুতেই মাথায় এলো না। বারবার করে চোখের সামনে ভাসছে সুবর্ণার আত্মহননের দৃশ্যটা। উফ, কি জীবন্ত সেই দৃশ্য! আচ্ছা, সত্যি যদি সুবর্ণা জেনে যায় সত্যিটা, তাহলে কি হবে? সে কি সত্যি আত্মহত্যা করবে? এমন হাজারো চিন্তায় দগ্ধ হয়ে সতীশ মিত্র আবারও ভাবনায় ডুবে গেলেন। মনের পর্দায় ভেসে উঠল সেই 20 বছর আগের ভয়ঙ্কর দৃশ্য। একমাত্র আদরে বোনের খণ্ড বিখণ্ড লাশ যেন ডেকে ডেকে বলছে, দাদা, আমার আর আমার সন্তানের খুনিদের কাউকে ছাড়িস না, তোকে আমার ভাই ফোটার দিব্যি। সালটা 2003। গতবারের তুলনায় আর অনেক বেশি পরিমাণ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হলেন উপেন্দ্র নারায়ণ রায়। চারিদিকে ছড়িয়ে পড়ল তার জয় জয়কার। বিপক্ষীরা যেখানে ভেবেছিল ছেলে হারানোর শোকে উপেন্দ্র নারায়ণ রায়ের লড়াইয়ের ময়দান ছেড়ে দেবে, মুহ্যমান পড়বেন দুর্বলতায়, সেখানে ভোটে জয়ী হয়ে রাতারাতি তার ক্ষমতা বেড়ে যেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। এতদিন উপেন্দ্র নারায়ণ রায়ের সাথে যাদের শত্রুতা ছিল তাদের অনেককে নিজেকে বাঁচাতে সাথে সাথে হাত মিলিয়ে দলের সদস্যপদ গ্রহণ করলেন। কাঁধে হাত রেখে জনসম্মুখে জানালেন তাদের নব বন্ধুত্বের সম্পর্ক। তাতেই যেন কোণঠাসা হয়ে পড়ল সাধন চৌধুরী আর তার সাঙ্গপাঙ্গারা। ঠিক 7 দিন পরের ঘটনা। সতীশ মিত্রের আদরের গর্ভবতী বোন আর বোনের স্বামী আচমকা খুন হলো তার নিজস্ব ফ্ল্যাটে। কেউ বা কারা দল বেঁধে এসে বলরাম চৌধুরী আর শ্রেষ্ঠা চৌধুরীর গলা কেটে ছুরির আঘাতে জর্জরিত করে রেখে চলে গেল। একমাত্র মেয়ে আর জামের এমন পরিণতির কথা জানতে পেরে সতীশ মিত্রের বাবা সাথে সাথেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন। মাও এত আঘাত সইতে না পেরে সেরিব্রাল অ্যাটাকে শয্যাশায়ী হলেন। সতীশ মিত্র যেন গোটা পরিবারকে হারিয়ে উন্মাদ হয়ে গেলেন। উপেন্দ্র নারায়ণ রায়ের ছেলে অগ্নিসেন রায়ের মৃত্যুর তদন্তের পাশাপাশি বোন আর জামের খুনের তদন্তের দায়ভার পড়েছিল সতীশ মিত্রের ওপর। বোন আর বোনের জামের খুনের ঘটনার কয়েকদিন পর সতীশ মিত্রের কাছে গোপন সূত্রে খবর আসে এই খুনের সাথে নাকি সরাসরি জড়িত উপেন্দ্র নারায়ণ রায়। কারণ পুত্র হত্যার সরাসরি অভিযোগের তীর ছিল সাধন চৌধুরীর উপর, এবং এটাও সত্যি ছিল। সেদিন ইউনিভার্সিটির গণ্ডগোলের দিন সাধন চৌধুরীর ছেলেরাই অগ্নিসেনের মুখ আটকে সেই ভাঙ্গা বিল্ডিংয়ে নিয়ে গিয়ে কণ্ঠনালী সেট করে তার হত্যা করে। এটা পুলিশ জানত, কিন্তু টাকার জোর আর রাজনৈতিক ক্ষমতার প্রভাবে সেদিনকেও সাধন চৌধুরীর টিকিটাও ছুঁতে পায়নি। আত্মীয় হওয়ার কারণে শ্বশুরের বিরুদ্ধে সতীশ মিত্র কোনো রকম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। তাছাড়া পরিবারের সাথে নিজেরও বদনাম হওয়ার ব্যাপারটা এখানে জড়িত ছিল। তাই শুধুমাত্র কয়েকজনকে লোক দেখানো, গ্রেপ্তার করা ছাড়া আর কোনো বিশেষ ভূমিকায় পুলিশ দেখায়নি সেদিন। সতীশ মিত্র নিজের মনে একটা ভ্রান্ত ধারণা পুষে নেন, ক্ষমতা হাতে পেতেই উপেন্দ্র নারায়ণ রায় তার আসল রূপে ফিরে এসেছেন। তাই পুত্র হত্যার প্রতিশোধ নিতে তার গর্ভবতী বোন আর তার নিরপরাধ স্বামীকে খুন করেছে। আচমকা এমন এক অপূরণীয় ক্ষতিতে সম্পূর্ণভাবে মুষড়ে পড়েছিল সতীশ মিত্র। এক একে বাবা, মা, বোন আর অনাগত সন্তান আর বোনের স্বামীর পরিণতি সতীশ মিত্রকে হিংস্র জানোয়ার বানিয়ে ছেড়ে দিয়েছিল। এত বড় আইনের ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও সতীশ মিত্র সেদিন প্রমাণের অভাবে উপেন্দ্র নারায়ণ রায়ের লোমটুকু পর্যন্ত স্পর্শ করতে পারেনি, যেমনটা উপেন্দ্র নারায়ণ পেরেছিল না সাধন চৌধুরী করতে। আইনের অসীম ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও কাঠের পুতুলের ন্যায় নিজের অবস্থান দেখে সর্বক্ষণ প্রতিশোধের দগদগে আগুন জ্বলতে থাকে সতীশ মিত্রের অন্তরে। ঠিক তখনই তার নজর করে কিশোরী আশাবরী, যার মনের খবর তার জানা ছিল। তাই তাকে হাতের মুঠোয় পাওয়া খুব একটা কঠিন ছিল না।
সেদিন থেকেই সতীশ মিত্র মনের মাঝে থাকা সকল দ্বিধা দ্বন্দ্বের বাঁধ ভেঙে ফেলল। মনে মনে সিদ্ধান্ত নিল তাকে চরম কষ্ট দিয়ে হত্যা করার। কারণ আশা ছিল উপেন্দ্র নারায়ণ রায়ের আরেক টুকরো প্রাণ, যার লোম স্পর্শ করলে সেই ব্যথা তার বুকে বাজত। সতীশ মিত্র চেয়েছিল আশাকে এমন এক ভয়ঙ্কর মৃত্যু উপহার দেবে যা দেখে উপেন্দ্র নারায়ণ রায়ের রুহু কেঁপে যায়। শত শত জন্ম সেই ব্যথায় তার বুকটা ক্ষত বিক্ষত হয়, যেমনটা তার হয় সবসময়। সতীশ মিত্র গভীরভাবে ভেবে পরিকল্পনা বানালো। সেই পরিকল্পনা অনুযায়ী আশাকে প্রথমে প্রেমে পাগল করে দেবে, তারপর একদিন হুট করে তাকে ছেড়ে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেবে। কিশোরী মেয়েরা ভীষণ আবেগী হয়, সেই আবেগের বশে আশা পাগল হয়ে যাবে। তখন সে আশার সামনে একজন মেয়েকে ডেট করবে, অবহেলা করবে, যা দেখে আশা আরও পাগল হয়ে যাবে। তারপর একদিন ভালোবাসার মানুষের অবহেলা সইতে না পেরে সে নিজেই আত্মহত্যার পথ বেছে নেবে। একেবারে ফুলপ্রুফ প্ল্যান। পরিকল্পনা অনুযায়ী কয়েক মাসে সতীশ মিত্র অজস্রবার আশাবরীর কাছে এলো, তাকে যত্নে যত্নে আদরে আদরে একেবারে ভাসিয়ে দিল। তারপর একদিন হুট করে যোগাযোগ বন্ধ করে দিল। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। এরই মাঝে সতীশ মিত্র না একবারও দেখা করলো আর না ফোন কল। সতীশ মিত্রের দাবার গুটির চাল সত্যি সত্যি ফুলে গেল। আশা তার জন্য পাগল হয়ে অস্থির হয়ে উঠল। মেয়ের যখন মনের তাড়নায় পাগল পাড়া, এমনি একদিনে বাবার সাথে একটা স্কুলের অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিল আশা। কলকাতার নামকরা স্কুল উপেন্দ্র নারায়ণ রায় সেখানে চিফ গেস্ট। সেদিন সেই অনুষ্ঠানে কীর্তি শিক্ষার্থীর বাবা মা হিসেবে সতীশ মিত্র আর সুবর্ণা মিত্র এসেছিল। অনুষ্ঠানের আয়োজন মঞ্চে আশার সাথে সেদিন সরাসরি সাক্ষাৎ হয় সতীশ মিত্রের। সে তার স্ত্রী আর মেয়ের হাত ধরে হাসিমুখে স্টেজ থেকে পুরস্কার নিচ্ছিল। সেই পুরস্কার হাতে তুলে দিচ্ছিল তারই বাবা উপেন্দ্র নারায়ণ রায়। সেদিন আশা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। সতীশ মিত্রের প্রবঞ্চনা তাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। ভালোবাসা মানুষটার কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা পেয়ে হাজার হাজারবার মরে গেছিল মেয়েটা। সেদিন অনুষ্ঠানের ফাঁকে সতীশ মিত্রের সাথে আড়ালে দেখা হয়েছিল আশার। অশ্রুসিক্ত চোখে আশা শুধু একটা মাত্রই প্রশ্ন করেছিল, আমার সাথে তুমি এমনটা কেন করলি সতীশ? কোন অপরাধের দায়ে তুমি আমাকে এইভাবে ধোকা দিলে? তুমি আমার ভালোবাসা নাও আশা, তুমি হলে আমার বিনোদন, কিছু ব্যক্তিগত সময় কাটানোর উপকরণ, বুঝেছো? সতীশ, তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? আমাদের কাছে আসার মুহূর্তগুলো ভেবে একটা আর অন্তত বলো, আমার প্রতি কখনোই কি তোমার ভালোবাসা জাগেনি? না। কেন জানো? কারণ আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ আশা, আই হেট ইউ। আশা করি সেদিন পাগলের মতো কাঁদেনি। ভালোবাসার মানুষটার এত বড় বিশ্বাসঘাতকতা দেখে আর নিজের নিবুদ্ধিতা বুঝতে পেরে পাথরের মতো জমাট বেঁধে চুপ করে দাঁড়িয়েছিল সতীশ মিত্রের সামনে, যে কিনা স্ত্রী আর কন্যার হাত ধরে তার সামনে দাঁড়িয়েছিল বুক টান করে। আশার অস্থিসিক্ত রক্তিম মুখখানা দেখে সেদিন শুধু সতীশ মিত্র শুধু হেসেছিল। আশা সেদিন চোখ বুজে সবটা মেনে নিয়ে বাবার সাথে বাড়ি ফিরে এসেছিল। সতীশ মিত্র জয়ের হাসি হেসে ভেবেছিলেন আশা হয়তো এবার আত্মহননের পথ বেছে নেবে, কিন্তু প্রকৃতি উদ্দেশ্যবোধ হয় অন্য কিছু। আশা সেদিন সেরকম কোনো পথে হাঁটেনি, বরং আরও বেশি শক্ত পাথরে পরিণত হয়েছিল। এমন ক্ষয়হীন পাথর যাকে আর কখনো আঘাত করা সম্ভব ছিল না। পুরনো ফটো অ্যালবাম বাইর করে আশার ছবির পাশে ফোনের স্ক্রিনে ভাসা শ্রাবণীর ছবিটা মেলাতেই যেন মনে সব দ্বন্দ্ব একেবারে কেটে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল মিসেস সুবর্ণার। শ্রাবণী যেন আশারই প্রতিবিম্ব। সেই চোখ, সেই নাক, সেই গোলগাল মুখের গড়ন, সেই নজর কাড়া সৌন্দর্য। শ্রাবণী যে আশারই মেয়ে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আর এবার শুধু তাকে একটা প্রশ্নের উত্তর জানতে হবে, মেয়েটা কি সতীশ আর আশার ভালোবাসার ফসল, নাকি অন্য কারোর সন্তান? সুবর্ণা পাশের চেন খুলে লম্বা একটা চুল বের করে আনে, ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে, অতঃপর ঠোঁট বাঁকিয়ে হাসে, উৎফুল্ল কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়, তুই যেই হোস না কেন মেয়ে, শাস্তি তো তোকে পেতেই হবে। শুধু আরেকটু ধৈর্য ধর, তোর এমন হাল করব না তোর সাথে সাথে তোর 14 গোষ্ঠীর আত্মা কেঁপে উঠবে ভয়ে। সুবর্ণা সোনালি পেয়ালায় চুমুক বসিয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। চোখে ভাসে সেই দিনে সেই নারকীয় স্মৃতি, রায়বাড়ির ঝলসানো মানুষের আর্তনাদ, তাদের আত্মচিৎকার, সেই বিভৎসতা।
ওষ্ঠাধর জুড়ে ছড়িয়ে পড়ে তৃপ্তির হাসি। আচমকা সেই হাসি গায়েব হয়ে সেখানে ধরা দেয় নিগুড় কাঠিন্যতা। মনের মাঝে জেগে ওঠে শত শত প্রশ্ন। সেদিন ভাগ্যের জোরে সুবোধ, শশী আর আশা বেঁচে গেছিল। সুবোধ আর শশী যদি মাস কয়েক আগে মারা যেত, তাহলে আশা কোথায়? অভি গোপন সোর্স লাগিয়ে রেখেছিল রিয়া মেয়েটার রুমমেট সানিয়া নামের মেয়েটার খোঁজে। আজ সকালে মেয়েটাকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে। তাকে স্পেশাল ফোর্সের তত্ত্বাবধানে কলকাতায় পৌঁছে দিল মুর্শিদাবাদ পুলিশ। অভি ইন্টারোগেট রুমে ঢুকে সরাসরি চেয়ার টেনে বসল। সানিয়ার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে রেকর্ডার অন করতে করতে বলল, মেয়ে পাচারের কাজটা ঠিক কতদিন ধরে চলছে? এসব আপনি কি বলছেন স্যার? মেয়ে পাচার আর আমি? অভি মেয়েটার ন্যাকামি দেখে বিরক্ত হয়ে বাইরে দাঁড়ানো লেডি পুলিশটাকে গলা ছেড়ে ডাকলো। লেডি পুলিশটা স্যারের ডাক শুনে কয়েক সেকেন্ডের মাথায় সেখানে হাজির হলো। অভি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, যতক্ষণ ঠিক করে জবাব দিতে না চায় ততক্ষণ এনার ট্রিটমেন্ট করুন, আমি যেন এসে সবকিছু স্মুথলি পাই। অভি বেরিয়ে গেল সেখান থেকে। সাথে সাথে শুরু হলো মেয়েটার ট্রিটমেন্ট। ইন্টারোগেট রুম থেকে সেই ট্রিটমেন্টের বিভৎস চিৎকার বেরিয়ে আসতে শুরু করলো। অভি সেসব শুনতে শুনতে নিজের কেবিনে ঢুকে চেয়ারে গা এলিয়ে দিল। বাপি তার সামনেই বসে ল্যাপটপে কাজ করছিল। অভি তার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো, শান্তার কেসটা আগামীকাল কোর্টে উঠতে চলেছে। জানি। তারেক মহাপাত্র ও তার সাগরেদের সমস্ত বেআইনি ব্যবসার সাথে বেআইনি সম্পত্তি ছিল, সব সিল করা হয়েছে। ওদের শাস্তি পাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু মৃত্যুদণ্ড তো আর হবে না। শান্তাকে ওরা যেভাবে কষ্ট দিয়ে মেরেছিল তার বিন্দুমাত্র কষ্টও পাবে না ওরা। বলে হতাশার শ্বাস ফেলল অভি। বাপি দাঁতে দাঁত চেপে পড়ল, এই জন্যই আইনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে ওদের জানে মেরে ফেলা উচিত, যেভাবে তুই পবন সাউকে মেরেছিস। বাপি অভির কথাই চমকে তাকালো। দুই বন্ধুর চোখাচোখি হতেই রসিকতা করে একসাথে হেসে ফেলল দুজনে। বাপি চেয়ারে গা এলিয়ে দিল আয়েসে। শুকি শুকি তপ্ত কণ্ঠে বলল, হ্যাঁ, রামির বাচ্চাটাকে একেবারে সেই শিক্ষা দিয়েছে। অসহায় মেয়ে দেখলে আর কোনোদিন নোলায় জল গড়াবে না। অভি বাপির দিকে চেয়ে রইল নিরেট চোখে। তারপর একেবারে হুট করেই বলল, তুই মিসেস উমাকে লাইক করতিস? বাপি নিভে এলো অভির প্রশ্নে। মাথার চুলে হাত বোলাতে বোলাতে সোজা হয়ে বসলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, I don't know what is it, love or attraction, but I feel her pain badly. তখনই রুমে ঢুকলো লেডি কনস্টেবলটা। বলল, স্যার মাল রেডি, আসুন। অভি আর বাপি দুজনেই একসাথে উঠল। লেডি কনস্টেবলকে সাথে নিয়ে এগোলো ইন্টারোগেট রুমের দিকে। মেয়েটাকে একটাও প্রশ্ন জিজ্ঞেস করতে হয়নি, সে নিজে থেকেই গড়গড় করে সব উগরে দিল। স্যার, আমি এক প্রত্যন্ত অঞ্চলের মেয়ে। কাজের খোঁজে কলকাতা শহরে আসি এক পরিচিত মাসির সাথে। সে আমাকে এই কাজের অফার দেয়, কারণ সেও এই কাজ করে। মাসির কাজ হলো গ্রামে গ্রামে ঘুরে অসহায় বাড়িগুলো খুঁজে বের করা, যাদের ঘরে 15 থেকে 20 বছরের অবিবাহিত বা স্বামী পরিত্যাগী মেয়েরা আছে। আমাদের কাজ হলো তাদের গিয়ে কাজের লোভ দেখে শহরে এনে ডিলারের হাতে তুলে দেওয়া। কিন্তু ইদানিং গ্রামের লোকজন বেশ সতর্ক হয়ে গেছে। কাজের খোঁজ দিলেও তেমন একটা আসতে চায় না। যারা আসতে চায় তারা প্রায় 40 পেরোনো বুড়ি। তাই নতুন পন্থা বেছে নিই। গ্রাম বা ছোট শহর থেকে অনেক মেয়েরা বড় শহরে আসে পড়াশোনা করতে, থাকে একা একা। এদের অনেকেই পার্ট টাইম জব করতে চায়। তারাই আমাদের নতুন টার্গেট। আচ্ছা, রিয়া কোথায়? আমি জানি না স্যার। ওকে ডিলারের হাতে তুলে দেওয়ার পর আমাদের কাজ শেষ। আচ্ছা, ডিলারের নাম কি? স্যার, ডিলারকে তা তো জানি না। আমাদের মেয়ে ফাঁসানো হয়ে গেলেই আমরা আমাদের দলের হেডকে SMS করে দিই। উনি ডিলারের সাথে কথা বলে কোথায় পৌঁছতে হবে তার ঠিকানা জেনে আমাদের পাঠান। আমরা শুধু সেই ঠিকানা পর্যন্ত মাল পৌঁছে দিয়ে চলে আসি, ব্যাস। এ তো দেখি অনেক বড় একটা র্যাকেট, একটার পর একটা চেইন। এখন এই মুহূর্তে তোমার দলের হেডকে SMS করে জানাও তোমার মাল রেডি। এই, কেউ এনার ফোনটা এনে দিন তো। একজন কনস্টেবল মেয়েটার ফোনটা এগিয়ে দিল। মেয়েটা কাঁপা কাঁপা হাতে টাইপ করলো মেসেজ, মাল রেডি। জবাব এলো ঠিক মিনিট 5 পর। মেসেজ এলো, আমাকে বোকা পেয়েছিস? পুলিশের ঘরে বসে মাল পাও না? শোন, তোর সামনে বসা ওই ACPকে বলে দিস আমাদের নাগালে পাওয়া ওর মতো বাচ্চার কর্ম নয়। অভি মেসেজটা পড়ে দাঁত চিবিয়ে ধরল।
তার মানে মেয়েটাকে ধরার খবর ওদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। বাপি অভির হাত থেকে ফোনটা নিয়ে ভুরুজোড়া কুঁচকে তাকিয়ে রইল মেসেজটার দিকে। বোঝাই যাচ্ছে এখানে অনেক বড় বড় রাঘব বোয়ালদের হাত রয়েছে। কেসটাকে যতটা সহজ বলে মনে হচ্ছিল, কেসটা ততটাও সহজ নয়। অভি কিছুক্ষণ চুপ করে বসে কিছু একটা ভেবে বলল। রিয়াকে কোথায় পৌঁছে দিয়েছিলে? মেয়েটার ঠিকানাটা বলল। অভি চট করে উঠে দাঁড়াল, বাপির দিকে তাকিয়ে বলল, এই নম্বরের সমস্ত হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স আমার আজকের মধ্যেই চাই। বাপি মাথা দুলিয়ে সম্মতি জানালো। অতঃপর দুজনে বেরিয়ে গেল সেখান থেকে। আজ অন্তরা ছুটির সময় ক্লাস থেকে বেরোতেই অফিস পিয়ন এসে জানাল সজল স্যার তাকে ডেকেছেন। সেদিনে বিহেভিয়ার মনে রেখে অন্তরা চুপচাপ ঢুকলো সজলের কেবিনে। সজল অন্তরার দিকে এক ব্রাঞ্চ প্রিন্ট করা নোট এগিয়ে দিয়ে বলল, এটা নিন, গত মাসের নোটস। অন্তরা বিরক্ত হয়ে মনে মনে বলল, আমি চেয়েছি যত সব গায়ে পড়ালো। সজল তার চিরাচরিত শিক্ষক সুলভ আচরণে জানালো, পড়াশোনাটাকে এবার অন্তত একটু গম্ভীরভাবে নিন, সামনেই সেমিস্টার এক্সাম। এইভাবে অবহেলা করলে তো ফেল করবেন। অন্তরা অস্বস্তিতে নাকমুখ কুঁচকে প্লাস্টিক হাসি ঝুলিয়ে বলে উঠল, থ্যাংক ইউ স্যার, আপনার এই উপকার আমি জীবনেও ভুলবো না। কাল থেকে ছুটির পর প্রতিটা চ্যাপ্টারের উপর পরীক্ষা নেব আমি, সো বি প্রিপেয়ার্ড। হোয়াট? অন্তরার মুখটা ঝুলে গেল বিস্ময়ের তোপে। মানে কি, তাকে এখন থেকে রোজ পড়াশোনা করতে হবে? অসম্ভব। অন্তরা প্রতিবাদ জানিয়ে বলল, কখনো না, আমি এত পড়াশোনা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমিও এক্সাম পেপারের ছবি তুলে অফিসারের কাছে পাঠিয়ে দিচ্ছি। অন্তরা চোখে মুখে রাগের তেজ ছড়িয়ে পা দাপিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। সন্ধ্যার পর অভিক্লান্ত শরীরে বাড়িতে ফিরতেই নাকি কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো অন্তরা। দাদা ভাই, তুই কি জানিস ওই সজল না ফজল কলেজে আমার সাথে সব সময় বাজে বিহেভ করে। কি করছে ও? সেদিন আমি ক্লাস এক্সামের খাতায় ভুল করে একটা কার্টুনের ছবি এঁকে ফেলেছিলাম, সেটা নিয়েই ওই লোকটা রোজ আমাকে বুলি করে। আজও আমাকে করেছে। হোয়াট? বুলি করে মানে? আমাকে নানান ধরনের কাজ করায়, ক্লাসে সবার সামনে কথা শোনায়। আমি যদি প্রতিবাদ করি তাহলে ছবিটা তোর কাছে পাঠিয়ে দেবে বলে ভয় দেখায়। এমনটা যদি রোজ করতে থাকে তাহলে কিন্তু আমি আর কলেজে যাব না, বলে দিলাম। অভি বোনের অভিযোগ শুনে সাথে সাথেই কল লাগালো সজলের কাছে। এমনিতেই কাজের চাপে মাথা গরম হয়েছিল, তাতে এসব শুনে মাথা ঠান্ডা রাখতে ব্যর্থ হলো। ফলস্বরূপ বেশ রাগ নিয়ে সজলকে বকাঝকা দিয়ে ফোন কাটলো অভি। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কিছুদিন। ওই ঘটনার পর থেকে সজল আর অন্তরাকে ঘাটায় না, আর না তাকাই তার দিকে। সজলের এই উপেক্ষা প্রথম কয়েকদিন গায়ে না মাখলেও কয়েকদিন পর বেশ নজরে এলো তার। লোকটা ক্লাসে সবার সাথে কথা বললো, তার দিকে তাকায় না। সবার এক্সাম কপি চেক করে দিল, তার কপিতে একটা আঁচড় কাটে না। আগের মতো পেছনে লাগাতো দূর, চোখের সামনেও চলে এলো, একবারও ফিরে তাকায় না। অন্তরা বুঝতে পারল সেদিনের ঘটনাটা ঘটানো একদমই ঠিক কাজ হয়নি। উনি ওর টিচার, তার একটা সম্মান আছে, তাকে এভাবে ফোন করে হেনস্থা করাটা একেবারেই ঠিক হয়নি। এসব ভাবতে ভাবতেই ফাঁকা করিডর ধরে হেঁটে আসছিল অন্তরা। আজ শ্রাবণী আসেনি, ওর মান্থলি শুরু হয়েছে। ছুটি হয়েছে প্রায় অনেকক্ষণ, কলেজ চত্বর প্রায় ফাঁকা। হঠাৎ ওর নজরে এলো এক অতীব বিরল ঘটনা। সজল আর একটা সুন্দরী মেয়ে দুজনে করিডোরে দাঁড়িয়ে গল্প করছে আর হাসাহাসি করছে। ব্যাস, হঠাৎ করে মাথা গরম হয়ে গেল মেয়েটার। ধূপধাপ পা ফেলে হেঁটে এলো তাদের কাছে। অতঃপর গলা হাঁকিয়ে বলে উঠল, এই, আপনার লজ্জা করে না? স্যার হয়ে ছাত্রীর সাথে ফ্ল্যাট করছেন? সজল পেছন থেকে এমন কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। সেই সাথে বিরক্ত চোখে মুখ কুঁচকে তাকালো সজলের পাশে দাঁড়ানো মেয়েটা। অন্তরার কার্লি লম্বা চুলগুলো বারবি ডলের পিঠের ওপর ছাড়া, হাওয়ায় দুলে দুলে উঠছে তা। সজল রাগ দেখাতে চেয়েও পারল না প্রিয় মুখটা চোখের সামনে দেখে। তবে পাশে দাঁড়ানো মেয়েটা জাজিয়ে উঠল প্রতিবাদের সুরে, এই মেয়ে, মুখ ভারী অসভ্য তো তুমি। স্যার ম্যামদের সাথে কিভাবে বিহেভ করতে হয় শিখোনি? এই, তোমার কোন ইয়ার, কোন সাবজেক্ট? অন্তরা তার সামনে দাঁড়ানো অপেক্ষাকৃত শর্ট হাইটের রোগা পাতলা মেয়েটাকে দেখে মুখ কুঁচকে ফেলল। তারা চোখে তাকিয়ে বলল, আমি অভদ্র আর আপনি খুব ভদ্র, তাই না? এতই যখন প্রেম করার শখ, কলেজের মতো পাবলিক প্লেসে না এসে পার্কে গেলেই তো পারে। মেয়েটার রাগে ফুঁসে উঠল অন্তরার গা জ্বালানো কথা শুনে। বুকে দুহাত জড়িয়ে বলল,
এই মেয়ে, তুমি জানো আমি কে? না, জানি না, আর জানার দরকারও নেই, বুঝেছেন? দেখি সরুন, রাস্তা ছাড়ুন। উফ, জাস্ট অসহ্য। বলে হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে। সজল অন্তরার বিহেভিয়ার দেখে অবাক চোখে তাকিয়ে রইল। এই মেয়েটার আবার হলোটা কি? হঠাৎ এত রেগে গেল কেন? অন্তরার রাগে ফুসতে ফুসতে এসে ঢুকলো গার্লস কমন রুমে। গা জ্বলে যাচ্ছে তার সীমাহীন রাগে। কিভাবে একটা মেয়ের সাথে চিপকে দাঁড়িয়ে কথা বলছিল। অন্তরা গলার স্কার্ফটা ঢিলে করে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল, চোখে মুখে জল ছিটিয়ে মুছতে মুছতে বেরিয়ে গেল সেখান থেকে। দরজার কলিং বেল বাজতেই বাড়ির কাজের মেয়ে দরজা খুলে দিল। সুমনা আওয়াজ শুনে বেরিয়ে এলো পিছু পিছু। কে এসেছে রে মালতী? ঠিক তখনই সুমনা দি বলে ছুটে এসে গলা জড়িয়ে ধরল শ্রাবণী। সুমনা নিজেও ভীষণ অবাক হয়ে গেল এই অসময়ে শ্রাবণীকে দেখে। ও মা, শ্রাবণী তুমি? আমি ঠিক দেখছি তো নাকি? অমনি আচমকা মাথায় টুকুস করে টোকা খেয়ে সুমনা পিছনে ঘুরতে দেখলো তাকে পাশ কাটিয়ে দিব্যি ডোন্ট কেয়ার মোডে হেঁটে চলে যাচ্ছে অভি। যেতে যেতে ইয়ার্কি করে বলে গেল, চোখের ডাক্তার দেখা। সুমনা সেই মুহূর্তে কিছু বলল না, কারণ ওদের দেখেই ওর মনটা ভালো হয়ে গেছে। শ্রাবণী সুমনাকে আবার জড়িয়ে ধরল। তুমি কেমন আছো সুমনা দি? এই তো এখন বেশ ভালো আছি। তা তুমি কেমন আছো মিষ্টি সোনা? আমিও ভালো আছি। এই শোনো, ও এই বদমাসটা তোমাকে খুব বেশি জ্বালায় না তো আবার? কোন বদমাস? ও মা, ও মা, বুঝতে পারছো না কার কথা বলছি? তোমার স্বামী গো, স্বামী। ওই 80 কেজির জোয়ানটার কথা বলছি। শ্রাবণী সুমনার কথায় এত লজ্জা পেল, পীতবর্ণ গাল দুটো রক্তিম বর্ণ হয়ে উঠল সহসাই। সাথে সাথেই অন্তরের চক্ষুর পর্দায় ভাসল অভির পাগল পাগল ভালোবাসার মিষ্টি স্মৃতিগুলো। সুমনা এতক্ষণ শ্রাবণীর দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে বসেছিল। ওর কথায় মেয়েটাকে লজ্জায় লাল টমেটো হয়ে যেতে দেখে হেসে ফেল শব্দ করে, মজা করে বলল, দাঁড়াও, আজ আমি ওর ক্লাস নিচ্ছি। কোন সাহসে ও আমার এইটুকু ছোট্ট বোনটাকে জ্বালাতন করে? ওর কি এখনও ওই 80 কেজির ভার সওয়ার মতো বয়স হয়েছে? আহারে বেচারি। প্লিজ চুপ করো না সুমনা দি। মজ্জায় মরি মরি অবস্থা শ্রাবণী। সুমনার কথা শুনে শরমে মুখ ঢাকলো দুহাতের আড়ালে। সুমনা তা দেখে হেসে কুটি কুটি হয়ে পড়ল। শ্রাবণীও হাসলো খুব করে। অনেকদিন পর মন ভরে দেখল সুমনা সেই ঝরঝরে মন ভালো করা হাসি। মানুষটা আসলেই মন ভালো করার ডাক বাক্স। তাকে নিশ্চুপতায় একদম মানায় না। কি রে, বিয়ের তো প্রায় 2 মাস হতে চললো। হানিমুনে যাবি কবে তোরা? নাকি একেবারে আমাদের মতো বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তোদের? খোলা ছাদে ঝিরঝিরে হাওয়া বইছে। সন্ধ্যার আবছায়া আধারে ঢাকা পড়েছে চতুর্দিক। কফির কাপটা রেখে অভি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। কেসটা নিয়ে এমনভাবে আটকে গেছি, সময়ই বের করতে পারছি না। শোন, মানুষের জীবনে কাজ সব সময় থাকবে, তাই বলে ব্যক্তিগত মানুষটাকে সময় দিবি না তা তো হয় না। ও বাচ্চা মেয়ে, বায়না করে না বলে তুইও কি ওকে অবহেলা করবি? এই মুহূর্তে লম্বা ছুটি নেওয়া সম্ভব নয়, তবে কাছে পিঠে গেলে যাওয়া যায়, মানে 2-3 দিনের ট্যুরে। চল তাহলে ঘুরে আসি। অমিত লাফিয়ে উঠল অভির প্রস্তাব পেয়ে। ও নিজেও চাইছিল সুমনাকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরে আসতে, আবহাওয়া বদল করতে। মেয়েটা এ কদিনে কম ধকল সয়নি, তাই তার এটুকু প্রাপ্য। অভি রাজি হতে দুজনে বসে সেইক্ষণে মন্দারমণি বিচের কাছে দারুণ একটা রিসোর্ট বুক করে নিল। ঠিক হলো আগামী 2 দিনের মধ্যেই রওনা দেবে। পরের দিন সকাল অভি অন্তরাকে কলেজ নামিয়ে শ্রাবণীকে নিয়ে বেরোলো শপিং করতে। বিশাল বড় 5তলা ভবনের 3য় তলায় লেডিস জোন। শ্রাবণী ঘুরতে যাবার কথায় এতটা এক্সাইটেড যে কী কিনবে মাথায় এলো না। অভি নিজেই কয়েক সেট ড্রেস চয়েস করে দিল। শ্রাবণী সেগুলো হাতে নিয়ে ঢুকলো টয়েল রুমে। অভি ফোনটা টিপতে টিপতে টয়েল রুমের পাশেই দাঁড়িয়েছিল। আচমকা নজর পড়ল ওয়াল শোকেজে সাজানো কিছু লেডিস আউটফিটের উপর। সেখানকার অ্যাটেন্ডারকে এগুলো দেখাতেই ওরা সেগুলো বার করে সামনে রাখলো অভি। অভি ড্রেসটাতে শ্রাবণীকে কল্পনা করতে ঠোঁটের কোণে উষ্ম হাসির রেখা ফুটে উঠল। মেয়েটাকে ইশারায় জানালো ওটা আলাদা করে প্যাক করে দিতে। শপিং শেষে শ্রাবণীকে নিয়ে এলো জেমস জোনে। অভি কিছু ড্রেস সিলেক্ট করে টয়েল রুমে ঢুকলো। শ্রাবণী সেখানে হেঁটে হেঁটে দেখতে লাগলো বিভিন্ন জেমস কালেকশনগুলো।
আচমকা সামনে থেকে একটা মেয়ে স্টেলোটো পায়ে হেঁটে এসে ল্যাং মেরে দিল শ্রাবণীকে। শ্রাবণী টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়তে চাইল, তবে পড়ল না। ওকে কেউ একজন খুব কামুকি ভঙ্গিতে বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে পড়া থেকে বাঁচালো। শ্রাবণী নিজেকে সামনে তাকালো। ততক্ষণে ওর হাতের ব্যাগগুলো ছড়িয়ে পড়েছে ফ্লোরে। জয়দেব চৌধুরী শ্রাবণী গায়ে হাত বুলিয়ে দিয়ে গাঢ় গলায় বলে উঠল, তুমি ঠিক আছো তো মামুনি? আরে হোয়াট আ সারপ্রাইজ! শ্রাবণী, তুমি এখানে? শ্রাবণী জয়দেব চৌধুরীকে সহসা চিনতে পারল না, তবে অস্বস্তি বোধ নিয়ে নিজেকে সামলে দ্রুত সরে দাঁড়ালো জয়দেব চৌধুরীর থেকে। চোখে মুখে বিরক্তি ছড়িয়ে বলল, ধন্যবাদ আপনাকে, আমি ঠিক আছি। ঠিক আছো মানে? আমি নিজে দেখছি তুমি কিভাবে পড়ে যাচ্ছিলে। এসো দেখি তোমার কোথায় কোথায় ব্যথা লেগেছে। জয়দেব চৌধুরী বারন্ত দেখে ও আবারও দুপা পিছিয়ে দাঁড়ালো শ্রাবণী। এবার গলায় বিরক্তি টেনে বলে উঠল, আরে বাবা, বললাম তো ঠিক আছি, প্লিজ দূরে থাকুন। এই মেয়ে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। উনি তোমার বাপ বয়সী, সো গিভ হিম রেসপেক্ট। সহসা সামনে শ্রীপর্ণাকে দেখে চমকে উঠল শ্রাবণী। জয়দেব চৌধুরী চোখ থেকে রোদ চশমাটা নামিয়ে একগাল হাসল। ওফো মামুনি, জাস্ট চিল। ও তোমাকে চিনতে পারেনি, তাই অমন বিহেভ করেছে। শ্রাবণী জয়দেব চৌধুরীর আর শ্রীপর্ণাকে দেখে ঠিক কিভাবে রিয়াক্ট করবে বুঝে উঠতে পারল না। তবে অপরিচিত লোকটার কথায় খানিক দ্বন্দ্বে পড়ে গেল। মামাই, তুমি ওকে চেনো নাকি? একদম চিনি। ও তো সেই তুফানগঞ্জের মেয়েটা, যার বাবা মা ফায়ার বুস্টে জাগে। ওসব তো। শ্রাবণী, কেমন আছো? থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন মিস্টার চৌধুরী। শ্রাবণী ওর স্বামীর সাথে শ্বশুর বাড়িতে ভালোই আছে বলে শ্রাবণীর পাশে দাঁড়িয়ে এক হাত জড়িয়ে ধরল মেয়েটাকে। শ্রীপর্ণা অভিকে শ্রাবণীর প্রোটেক্টর হয়ে দাঁড়াতে দেখে হিংসায় জ্বলে উঠল রিডি করে। ক্রোধে উন্মত্ত হয়ে মুঠো পাকালো দুটো হাত। ততক্ষণে মলের স্টাফরা ব্যাগগুলো তুলে দিয়েছে শ্রাবণীর হাতে। অভি শার্টের বোতাম থেকে রোদ চশমাটা বাইর করে চোখে পড়ে অ্যাটিটিউডের সাথে তাকালো শ্রীপর্ণার দিকে। সেদিনে সেই নোংরামিগুলো আজও ভোলেনি অভি। গলার টোনটা গাঢ় করে বেশ গম্ভীর কণ্ঠে বলল, ওয়েল মিস মিত্র, আমাদের সমাজে খুবই প্রচলিত একটা মিথ আছে জানেন তো, ইট মারলে পাটকেল খেতে হয়। এখনো সুযোগ আছে, নিজেকে শুধরে নিন, হয়তো পাটকেলের আঘাতটা নাও খেতে হতে পারে। বলে শ্রাবণীর হাতটা শক্ত করে ধরে ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল সেখান থেকে। শ্রীপর্ণা সেদিকে তাকিয়ে রাগি ফুঁসে উঠল। হাতের ধারে টি শার্ট ঝোলানো একটা হ্যাঙ্গারে পাঞ্চ করলো, সেটাকে টেনে ধরে গায়ের জোর খাটিয়ে ছুঁড়ে ফেলো ফ্লোরে। সাথে সাথে দোকানের ম্যানেজার ছুটে এলো তস্ত্র পায়ে, বেরিয়ে যেতে বলল। জয়দেব চৌধুরী ভাগ্নের হাত ধরে বেরিয়ে এলো বাইরে। শ্রীপর্ণার রাগে ফুঁসতে ফুঁসতে একসময় কেঁদে ফেলো। মামাই, ডিড ইউ সি? এই মেয়েটার জন্য আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। আজও অভি আমার দুটো চোখে তার জন্য অপার ভালোবাসা দেখতে পায় না। আজও তার চোখের যন্ত্রণা আমি। মামাই, আমি পারছি না। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ মামাই, আই কান্ট। জয়দেব চৌধুরী বেখেলে দাঁড়িয়ে, দৃষ্টি তার পার্কিংয়ের দিকে। ভাগ্নের কান্না দেখেও যেন তার হুঁশ নেই তার মাঝে। কি দেখলো সে এইমাত্র? ওটা কি সুবোধের সেই মেয়েটা যাকে সে তুফানগঞ্জে দেখেছিল? একটা রোগা পাতলা ভগ্ন স্বাস্থ্যের চোখের তলায় কালি পড়া মেয়েটা আজ একই সৌন্দর্যের মূর্তি হয়ে দাঁড়িয়েছিল তার সামনে। কি রং, কি রূপ, কি নিটল শ্বাসে গড়া নরম মাখনের মতো কায়া। জয়দেব চৌধুরী হাতটা আপন মনেই বুকে গিয়ে ঠেকল। এখানে, ঠিক এখানে মেয়েটার নরম শরীরটা কিছুক্ষণ আগে লেপ্টে ছিল। এখানে সেই স্পর্শটা যেন এখনো চিচ্চি করে জ্বলছে। জয়দেব চৌধুরী মনে মনে আওড়ালো, এসপি অভিজ্ঞান বস, দিস ইজ নট ফেয়ার। ওই আমার সৌন্দর্য তুমি জিম্মায় রেখে দেবে, দিনের পর দিন একা একাই ভোগ করবে, তা তো এই জয়দেব চৌধুরী হতে দেবে না বাবা। এমনিতেও পাখিটা আগের থেকে আমার শিকার। তুমি মাঝখান দিয়ে ওকে ক্ষমতার দাপট দেখিয়ে নিজের হেফাজতে নিয়েছো। এবার তো আমার জিনিস আমার কাছে ফিরিয়ে আনার পালা। মামাই, তুমি কি আমার কথা শুনতে পারছো? জয়দেব চৌধুরী ভাবনার সাগর থেকে উঠে এলো বাস্তবে। ভাগ্নের কান্না দেখে আদুরে হাতে তাকে সান্ত্বনা দিতে দিতে বলল,
মামনি, জাস্ট রিল্যাক্স। মামাই কথা দিয়েছে না তোমাকে, অভিকে ফিরিয়ে এনে দেব তোমার কাছে, সো বি কুল। সদ্য পাওয়া মেলটা খুলতেই মস্তিষ্ক প্রায় শূন্য হয়ে এলো সুপর্ণার। সে যা সন্দেহ করেছিল তাই হয়েছে। শ্রাবণী সতীশের রক্ত, অবৈধ রক্ত। জন্মের ঠিক নেই মেয়েটার। সতীশ মিত্র সে সময় বাড়িতে ছিল। সুপর্ণা মেলটা নিয়ে গিয়ে হাতে ধরল তার। সতীশ মিত্র প্রথমে বুঝতে না পারলেও মেলটা পড়া মাত্রই চমকে উঠলেন। সুপর্ণার রাগে জ্বলন্ত রক্তিম চোখের দিকে তাকাতেই গা কেঁপে উঠল তার। এ কি? এ তো সেই দিনে ভোরে স্বপ্নের মতো লাগছে সব কিছু। পার্থক্য শুধু একটাই, তিনি ঘুমিয়েছিলেন আর আজ বাস্তবে। হোয়াই আর ইউ চিট মি সতীশ? আরেক দফা চমকালেন সতীশ মিত্র। সেই একই প্রশ্ন সেদিনের মতো। তিনি আশেপাশে তাকিয়ে খোলা জানালা খুঁজলেন, কিন্তু সবটাই কাছের পাল্লা দিয়ে আটকানো। দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, বন্যা প্লিজ একবার আমার কথাটা শোনো, আই ক্যান এক্সপ্লেন ইউ এভরিথিং। মিসেস সুবর্ণা খুবই ঠান্ডা মাথার শিকারী। কোনোদিনও মাথা গরম করে কাজ করা তার ধাতে নেই। সে বসল সতীশ মিত্রের কথা শুনতে। তারও জানা প্রয়োজন আসলে কি সে বলতে চায়। সতীশ মিত্র স্ত্রীর মুখোমুখি বসলেন, মুখে হাত ঘষে নিজেকে সামলে নিয়ে বললেন, তুমি এভাবে জানো আমাদের পরিবারকে দক্ষিণ সাগরে ভাষণের পিছনে কার হাত ছিল। আমি উপেন্দ্র নারায়ণ রায়কে একবার চরম শিক্ষা দিতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম আদরের মেয়েকে চোখের সামনে মরতে দেখলে ঠিক কেমন অনুভূতি হয়। তাই মনে মনে পরিকল্পনা করেছিলাম ওনার ছোট মেয়েকে আশাকে যেভাবে হোক মেরে ফেলবো। কিন্তু আমি জানি না কি থেকে কি হয়ে গেল, ওর সৌন্দর্যে আমি বরাবরই আকর্ষণ ফিল করলাম। তো একদিন আমাদের মাঝে মিসেস সুবর্ণা হাত দুটো মুষ্টিবদ্ধ করে চোখ দুটো বুজিয়ে নিল। সুবর্ণা, বিশ্বাস করো আমি ওর কাছে যেতে চাইনি, বরং ওই আমাকে বারবার নিজের দিকে টেনে নিতে, ওর লাবণ্যময় হাসি দেখিয়ে, ওর আদরের কথা শুনিয়ে ওর নিষ্পাপ ভালোবাসা বহিকাজ ঘটিয়েছে। আমি না চাইতো একটু একটু করে ওর দিকে নজর অজান্তে গিয়েছে, আর তারপর সে অনাকাঙ্ক্ষিত ভুলটা করে ফেলেছি এক সময়। ইউ হার রাইট। সতীশ মিত্র মাথা নত করে বসে রইলেন। মিসেস সুপর্ণা মুখ চেপে কান্না আটকে বসে রইল। স্বামীর এত বড় একটা অতীত আজ 20 বছর পর তার সামনে জল করছে। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপারটা হলো তার স্বামীর ভুলের ফসল আজ এতগুলো বছর পর তারই মেয়ের জীবনটাকে শেষ করে দিচ্ছে। মিসেস সুপর্ণাকে চুপ করে বসে থাকতে দেখে সতীশ মিত্র তার পাশে বসলেন। সুপর্ণার হিরে খচিত আংটিটি পরা ডান হাতটা নিজের হাতের মাঝে আবদ্ধ করে অপরাধী কণ্ঠে বললেন, সরি বন্যা, আমি জানি আমার এই ভুলের জন্য ক্ষমা চাওয়াটা নির্দ্বিধায় নগণ্য, তবুও বলবো আমাদের মেয়ের ভবিষ্যতের জন্য ক্ষমা করে দাও প্লিজ। মিসেস সুপর্ণা অগ্নি দৃষ্টিতে তাকালো সতীশ মিত্রের দিকে। ঠোঁট বাঁকিয়ে কেমন করে যেন হাসল। রক্তিম চোখে সেই হাসি বড্ড বিচ্ছিরি দেখালো দেখতে। সে ফিসফিস করে বলল, ওকে আমি তোমাকে ক্ষমা করে দেব, ওই মেয়েটাকে মেরে ফেলো। সতীশ মিত্র কেঁপে উঠলেন মনে মনে। শুকনো ঢোক গিলে ভর্ত কণ্ঠে বলেন, কাকে? শ্রাবণীকে? অসম্ভব। সুপর্ণা এবার ঠোঁট ছড়িয়ে চওড়া হেসে ফেল। গলায় তেজ অব্যাহত রেখে বলল, নাথিং ইজ ইম্পসিবল মাই ডিয়ার হাজব্যান্ড, কজ ইম্পসিবল মিন্স আই অ্যাম পসিবল। সতীশ মিত্র ছটফট করে উঠলেন সুপর্ণার কথায়। বড় ব্যাকুল কণ্ঠে বোঝালেন, বন্যা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটা সামান্য কারণে ওকে কেন মারতে হবে? ও তো আমাদের লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে না তো। রিয়েলি করছেন না কেন প্রবলেম ক্রিয়েট? নাকি তুমি নিজের চোখ দুটো বন্ধ করে রেখেছ? আর ইউ ব্লাইন্ড সতীশ? ডোন্ট ইউ সি আওয়ার ডটার? হাউ মাচ শি সাফারিং লাস্ট 2 months? সতীশ মিত্র মাথায় হাত রেখে চুপ করে বসে রইলেন। মিসেস সুবর্ণা আবারও একই ভঙ্গিতে বলে উঠল, সতীশ, আই থিঙ্ক ইউ ফরগট হু আই অ্যাম। আমি সুবর্ণা মিত্র হওয়ার আগে সুবর্ণা চৌধুরী। চুপ করে বসে থেকে সহ্য করা আমার ধাতে নেই। তোমাকে জাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, হয় মেয়েটাকে তুমি নিজ দায়িত্বে তুলে কিছু করবে, নয়তো আমি যদি ব্যাপারটাকে হাতে তুলে নেই, ইউ নো ভেরি উইল হোয়াট আই ক্যান ডু। মিসেস সুবর্ণা উঠে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সতীশ মিত্র চুপ করে বসে রইল সেখানেই, জড় বস্তুর মতো করে।
চোখের সামনে মুহূর্তের মাঝেই ভেসে উঠেছে রায়বাড়ির ঝলসানো স্মৃতিগুলো। দাউ দাউ করে জ্বলছে আগুন, তার মাঝে পুড়ে যাচ্ছে রক্তাক্ত লাশগুলো। কলেজ থেকে আগামীকাল দার্জিলিং ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে। গত সপ্তাহ থেকে শ্রাবণী আর অন্তরা দুজন একসাথে যাবে বলে হই হই করলেও আজ মুখ লটকে গেছে দুজনার। কারণ ট্যুরে যে 3 দিন ওরা দার্জিলিং ঘুরত, সেই 3 দিনই অভি মন্দারমণি ট্রিপ বুকিং করেছে ওদের হানিমুন স্পেশাল হিসাবে। এখন অফ সিজন, তাই লোকজনের ভিড় একেবারে নেই। প্রিয় মানুষটার হাত ধরে জনশূন্য বিচে দৌড়ানো, বাইকিং, ওয়াটার সার্ফিং খুব আয়েশ করে করা যাবে। অন্তরা মনে মনে নাখুশ হলো, দাদাবের হানিমুনটা নষ্ট করতে চাইল না। শ্রাবণীর লটকানো মুখের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে বলল, ঠিক আছে ইয়ার, নো ওয়ারি। তো দাদা ভাইয়ের সাথে এই ট্রিপটা এনজয় করে আয়। নেক্সট ট্যুরটা আমরা একসাথেই করব।